প্রবলেম নিয়ে কিভাবে এমপ্লয়ি কস্টের উপর প্রপার বা বেটার কন্ট্রোল ইম্পোজ করা যায় তা নিয়ে আমাদের এই চ্যাপ্টার নাম হচ্ছে এমপ্লয়ি কস্ট। এমপ্লয়ি কস্টে আমরা যে কন্টেন্ট কভার করব ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারি এবং ওয়েজেস আমরা কিভাবে ক্যালকুলেশন করি, এখানে কি কি উইকনেস থাকে, গ্যাপ থাকে, কিভাবে বেটার কন্ট্রোল ইম্পোজ করা যায়, রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারিজ এন্ড ডিডাকশনস। প্রথমে আমরা কি করি, একজন লোককে স্যালারি দিতে হলে তার প্রথমে স্যালারিটা ক্যালকুলেশন করতে হয়, কত টাকা তাকে স্যালারি দেব। আপনি জয়েন করলেন, ইউ স্যালারি ইজ 2 লাখ টাকা। এখন আপনাকে মাস শেষে কি 2 লাখ টাকায় আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার করে দিবে, নাকি এখানে আরো কিছু ক্যালকুলেশন থাকতে পারে? থাকতে পারে। পার্টিসিপেট করতে হবে তো জি ক্লাসে, স্যার, চুপচাপ ঘুমাইলে হবে না। অবশ্যই থাকতে পারে স্যার। এখন আপনি কোম্পানি থেকে একটা লোন নিয়েছেন বিয়ে করার জন্য 20 লাখ টাকার। তাই এখন কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে আপনার বেতন থেকে 20,000 টাকা করে কোম্পানি কেটে রাখবে, ওই 20 লাখ টাকা যতদিন চাকরি করবেন, উইদাউট এনি ইন্টারেস্ট। তাহলে আপনার বেতন যদি 2 লাখ হয়, লোনের টাকা যদি কেটে রাখে তাহলে আপনার বেতন কত হলো, আপনি পাবেন কত? 20,000 টাকা কেটে রাখলে 1,80,000। 1,80,000। 1,80,000। আপনার স্যালারি থেকে হিসাব করে দেখলো কোম্পানি যে আপনার বছরে 2 লাখ টাকা আপনার ট্যাক্স আসে। 2 লাখ টাকাকে 12 দিয়ে ভাগ দিলে হয়তো 16,000 সামথিং টাকা আপনার ট্যাক্স আসবে। তার ট্যাক্সটাও আপনার স্যালারি থেকে যদি কেটে রাখে, তাহলে আরো 16,000 যদি কেটে রাখে, তাহলে হবে কত? 56,000 টাকা। এইভাবে বিভিন্ন অ্যামাউন্ট কেটে একটা ক্যালকুলেশন করে নেট আপনার অ্যাকাউন্টে কত টাকা দিবে। এই ক্যালকুলেশন যদি কোনো কারণে ভুল হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তাহলে কি হইতে পারে, আমরা ওই পয়েন্টটা আসি। প্রথমে ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারি এবং ওয়েজেস ক্যালকুলেশনে কি ধরনের রিস্ক আছে। কোম্পানি মে পে এমপ্লয়িজ টু মাচ মানি, মানে আপনার স্যালারি হচ্ছে 2 লাখ টাকা, কোনো কারণে কাটাকাটি করে আপনাকে দেওয়ার কথা 1,60,000 টাকা, তাহলে আপনাকে পেমেন্ট করে দিল 1,70,000 টাকা। তাহলে কত পেমেন্ট করলো এক্সট্রা ভুল করে? আপনার বেতন 2 লাখ, কিন্তু আপনি পাবেন 1,60,000 মাস শেষে, কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে 1,70,000। তাহলে এক্সেস কত টাকা পেমেন্ট করলো? 10,000। 10,000। এই ধরনের ভুল থাকতে পারে। তাহলে বলতেছে যে ক্যালকুলেশনে এটা ওয়ান অফ দ্য রিস্ক। এরপরে দা কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ নট বিন এট ওয়ার্ক। এই যে আপনি কাজে নাই, আপনার সাথে হয়তো কন্ট্রাকচুয়াল, ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরকে ওয়েজেস দেয়া হয় আওয়ারলি বেসিসে। তুমি 8 ঘন্টা কাজ করলে পাবা, এরপরে ওভারটাইম কাজ করলে আরো ঘন্টা এত করে পাবা। বাট আপনি কাজে নাই, ফ্যাক্টরিতে আপনি সকালে ঢোকার কথা 8টায়, ঢুকেন দুপুর 12টায়, কিন্তু সাইন করে দেন ঠিকই 8টায়, আসলে আপনি কাজে নাই। অথবা আপনি লাঞ্চের পরে আর ঢুকেন না, লাঞ্চ করতে যে বাইরে যান আর আপনি ফ্যাক্টরিতে আসেন না, তাহলে আপনি কি কাজে ছিলেন? এটা প্রমাণিত হয় যে আপনি লাঞ্চ করার পরে আর ফ্যাক্টরিতে ঢুকেন নাই, তাহলে আপনি কি কাজে ছিলেন? না স্যার। কিন্তু সপ্তাহ শেষে আপনাকে ফুল উইকের ডেলি 8 ঘন্টা করে হিসাব করে পেমেন্ট করে দেওয়া হচ্ছে। তাহলে কি হয়, দা কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ নট বিন এট ওয়ার্ক, মানে যে লোকটা কাজে নাই তাকেও পেমেন্ট করে দিতে পারে। তাহলে এটা কি রিস্ক না এক ধরনের? জি স্যার। ওকে, নেক্সট ওয়ান, দা কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ লেফট। যে এমপ্লয়িটা, যেটা আমি বললাম কোম্পানি থেকে চলে গেছে, আপনি এক জায়গায় জয়েন করছেন জানুয়ারি মাসে, জুন মাসে আপনি রিজাইন করে চলে গেছেন, স্টিল দেখা যাচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে, তার মানে আপনি অলরেডি কোম্পানি ছাইরা চলে গেছেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। তাহলে এগুলো হচ্ছে ক্যালকুলেশন রিস্ক, ক্যালকুলেশন ওয়েজেস, ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিসে এই ধরনের রিস্ক থাকতে পারে। আপনি যদি একটা কোম্পানির ফাইন্যান্স কন্ট্রোলার হন, সিএফও হন, কোম্পানির ম্যানেজমেন্ট আপনাকে বললো যে আমাদের সবসময় কম বেশি টাকা পয়সা চলে যায়, তখন আপনাকে এই ধরনের রিস্ক গুলা চিন্তা করে কন্ট্রোল ঠিক করতে হবে। তাহলে আমি এটার উপর কন্ট্রোল কেন ইম্পোজ করব? হোয়াট আর দ্য কন্ট্রোল অবজেক্টিভস? যাতে যারা কাজ করে তাদেরকেই পেমেন্ট করা হয়, যাতে গ্রস পে হ্যাজ বিন ক্যালকুলেটেড কারেক্টলি এন্ড অথরাইজড, এবং পেমেন্টটা যাতে ঠিকঠাক মতো ক্যালকুলেশনটা অথরাইজ হয় এবং
নেট পেমেন্ট যা পাবে কাটাকাটির পর ডিডাকশন পর এটা প্রপারলি তাকে দেয়া হয়। এইগুলা করার জন্য, এগুলো এনশিওর করার জন্যই আমার কন্ট্রোল সেট করতে হবে। এখন কন্ট্রোল আমরা কি কি করতে পারি? যদি আমরা এই ক্যালকুলেশনে যে রিস্ক গুলার কথা আমরা বলছি, আমরা যদি এই রিস্ক গুলাকে মিনিমাইজ করতে চাই, এই রিস্ক গুলাকে মিটিগেট করতে চাই বা রিডিউস করতে চাই, তাহলে ওই কোম্পানিকে এই এরিয়াতে কিছু কন্ট্রোল সেট করতে হবে। হ্যাঁ, কি করবে? স্টাফিং অ্যান্ড সেগ্রিগেশন অফ ডিউটিস। যারা এই স্যালারি ওয়েজেস এসব নিয়ে কাজ করে, ডিপার্টমেন্টের লোকজন, তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিতে হবে। একজন অ্যাটেন্ডেন্স দেখবে, একজন রেকর্ড করবে, একজন পেমেন্ট করবে, একজন দেখবে এখানে কোনো ফাঁকিঝুঁকি হচ্ছে কিনা। এভাবে যদি দায়িত্বগুলো প্রপারলি বন্টন করে দেয়া হয়, ডিউটিগুলো সেগ্রিগেট করে দেয়া হয়, সেগ্রিগেশন অফ ডিউটিস বলা হয়, তাহলে এখানে এই ধরনের রিস্ক থাকবে না। এটা হবে এক ধরনের কন্ট্রোল, এক ধরনের পাহারা আর কি। Maintenance of personnel records and regular checking of wages and salaries to details in personnel record. তাহলে পার্সোনাল মানে মানুষজন যারা কাজ করে এদেরকে পার্সোনাল বলতেছে, তাদের রেকর্ডগুলো প্রপারলি মেনটেন করতে হবে এবং রেগুলার চেক করতে হবে। এরপরে কিছু কিছু জিনিসে অথরাইজেশন এনশিওর করতে হবে। কি? কোনো এমপ্লয়ি যদি অফিসে জয়েন করে, তাহলে এটা প্রপারলি অথরাইজ হয়ে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের মাধ্যমে এটা ডকুমেন্ট তৈরি করে, ফাইল তৈরি করে এনশিওর করতে হবে। এবং এমপ্লয়ি যখন চলে যায়, ওইটাও এনশিওর করতে হবে সে কয় তারিখে গেল, কিভাবে গেল, হ্যাঁ, কোন মাসে গেল, কি রিজনে গেল, সে আসলে কি কোম্পানি থেকে গেল কিনা, তার রেজিগনেশন প্রপার ছিল কিনা, এগুলা সবকিছু অথরাইজ হওয়া লাগবে। অথরাইজ মানে কি? কেউ জয়েন করলো, আমি বলে দিলাম এই উনি কালকে থেকে জয়েন করবে, তাহলে কেউ জানলো না, এইচআরও জানলো না, মাস শেষে তার অ্যাকাউন্টে টাকাও ঢুকবে না। কারণ কি? কারণ অফিসিয়ালি তো সে জয়েন করে নাই, কেউ জানলো না, জিনিসটা অথরাইজ না। আবার কেউ চলে গেল, এটাও কেউ জানে না, তাহলে তো তার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। একটা লোক চাকরি ছেড়ে চলে গেছে, কোম্পানিতে কেউ জানে না, এটা প্রপারলি অথরাইজ না, ম্যানেজমেন্ট থেকে এটা অ্যাপ্রুভ না, তাহলে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে না? এরপরে চেঞ্জ ইন পেমেন্ট রেট, পে রেটস আর কি। একটা কোম্পানিতে যদি কালকে লোকজনের বেতন বাড়ে, কোম্পানির যে কেউ একজন বললো এই কালকে থেকে সবার বেতন বেড়ে যাবে, এটা কি সিস্টেম হওয়া উচিত? তাহলে পে রেট বলতে পেমেন্ট রেট, স্যালারি বাড়তে হলে কি ওটা প্রপার অ্যাপ্রুভাল লাগবে, প্রপার প্রসেসের মধ্য দিয়ে অ্যাপ্রুভ করতে হবে, না হলে যে কারো যে কোনো সময় বেতন বেড়ে যাবে, উল্টাপাল্টা পেমেন্ট চলে যাবে। ওভার টাইম, ওভার টাইম এখন কোম্পানিতে 50 জন ড্রাইভার আছে, এখন ড্রাইভারদেরকে বলা হচ্ছে অফিস আওয়ারের পরে যদি তোমরা ড্রাইভিং করো তোমাদেরকে ওভার টাইম দেওয়া হবে। তো অফিস আওয়ারের পরে ওনারা প্রত্যেকদিন বলে যে আমি আজকে 4 ঘন্টা করছি, 5 ঘন্টা করছি, আয়না সাবমিট করে টাকা নিয়ে যাচ্ছে। এটা কি প্রপার ওয়ে হওয়া উচিত? হ্যাঁ স্যার, মুখে মুখে বললে তো হবে না। মুখে মুখে বললে হবে না, এটা প্রপার অথরাইজ হওয়া লাগবে। সে আসলে কয় ঘন্টা গাড়ি চালালো, তার মিটার রিডিং, তার লগবুক থাকা লাগবে। হ্যাঁ, সে সবকিছু তথ্য প্রমাণ দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর এটা প্রপারলি ম্যানেজমেন্ট থেকে অথরাইজ করবে। একটা কন্ট্রোল পয়েন্ট থাকবে যে ড্রাইভাররা এটা কিভাবে সাবমিট করবে, কিভাবে কি ফিল আপ করবে, কি রেকর্ড মেনটেন করবে। তাহলে ওটা প্রপার অথরাইজ করলেই সে ওভার টাইম পাবে। এই জন্য অথরাইজেশনটা এখানে দরকার। নন স্ট্যাটিউটরি ডিডাকশনস, এখন কোম্পানিতে ধরেন পেমেন্ট পেনশন সিস্টেম চালু আছে বা প্রভিডেন্ট ফান্ড চালু আছে, বলে না লোকে চাকরি করার শেষে সে তো পেনশন পাচ্ছে অনেক টাকা, সারা জীবন চাকরি করছে, আসার সময় 1 কোটি টাকা পাচ্ছে, 1.5 কোটি টাকা পাচ্ছে। এটা কারা পায়? কোন ধরনের এমপ্লয়িরা পায়? সরকারি নাকি বেসরকারি? নর্মালি সরকারি। নর্মালি সরকারি। হ্যাঁ, কিন্তু আমাদের এটা এক ধরনের ধারণা যে সরকারি চাকরি করলেই পেনশন পাওয়া যায়। আসলে সরকারি বেসরকারি সবাই পায়। ইভেন কোন কোন বেসরকারিতে সরকারি থেকে অনেক বেশি পায়, অনেক গুণ বেশি পায়। এটা আমরা ওই ধরনের কোম্পানিতে জয়েন করলেই বুঝতে পারবো। এখন এই ধরনের বেনিফিট গুলা কি? এটাকে বলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ড। এটা হলো কোম্পানিগুলো একটা পলিসি করে, সরকার যেভাবে করে বেসরকারিটাও একই ওয়েতেই হয়। আমাদের দেশে যেসব স্টাবলিশড কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে, তাদের কোম্পানিতে এই ধরনের বেনিফিট আছে। যেমন আমাদের সিএ ফার্মও এই ধরনের এমপ্লয়ি বেনিফিট আছে। যারা 10 বছর 20 বছর চাকরি করতেছে, তারা কিন্তু চাকরি শেষে যাওয়ার সময় ভালো ধরনের একটা পেনশন অ্যামাউন্ট পাবে, একটা গ্র্যাচুইটি অ্যামাউন্ট পাবে। কিভাবে হয় এটা? এটা একজন লোকের যদি টোটাল স্যালারি 1 লক্ষ টাকা হয়, এই স্যালারিটাকে আবার ভাগ করে, তার বেসিক স্যালারি কত, এখানে তার মেডিকেল অ্যালাউন্স কত, তার বাড়ি ভাড়া কত, এইভাবে স্যালারিটাকে
এই 1 লক্ষ টাকা স্যালারিটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ভাগ করার পরে ধরেন 1 লক্ষ টাকার মধ্যে 60,000 টাকা হলো তার বেসিক স্যালারি, মানে মূল বেতন। ওই 60,000 টাকার কোম্পানির পলিসি আছে, মূল বেতনের 10% প্রত্যেক মাসে আপনার বেতন থেকে কেটে রাখা হবে। এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। কোম্পানির পলিসি কি? প্রভিডেন্ট ফান্ড। এটা প্রত্যেক মাসে আপনার বেতন থেকে কেটে রাখা হবে। এখন 1 লক্ষ টাকার 60% হচ্ছে কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকা 10% কত হবে? 6,000। 6,000 টাকা। তাহলে প্রত্যেক মাসে আপনার বেতন থেকে 6,000 টাকা কোম্পানি কেটে রাখবে, রেখে অন্য জায়গায় একটা ফান্ড তৈরি করে রাখবে। ওইখানে আবার কোম্পানিও 6,000 টাকা দিবে আপনার জন্য প্রত্যেক মাসে। তাহলে প্রত্যেক মাসে আপনার জন্য জমা হচ্ছে কত? 12,000। 12,000-এর মধ্যে আপনি দিচ্ছেন কত? 12,000 6,000। 6,000 আর কোম্পানি দিচ্ছে কত? 6,000। 6,000 12,000। তাহলে 1 বছরে আপনার নামে জমা হবে কত? 12,000 করে 12 মাসে 1,40,000। 1,40,000। আপনি যদি 20 বছর চাকরি করেন তাহলে কত হবে? 24। কত হবে? 28,80,000 মেবি। 28,80,000 আচ্ছা, 28,80,000 আপনি 20 বছর চাকরি করার কারণে আপনার নামে জমলো। 28,80,000 মধ্যে আপনি জমা দিলেন কত? আপনার টাকা কত? 14,40,000, 14,00,000। তাই না? কোম্পানি দিল কত? জি, 14,40,000। 14,40,000। এই 28,80,000 আপনি যাওয়ার সময় পাবেন, কিন্তু আপনি আরো বেশি পাবেন। কিভাবে পাবেন? প্রত্যেক বছর কোম্পানি আপনার থেকে টাকাটা আপনার থেকে নিয়ে কোম্পানি দিয়ে এই টাকাটা আবার কোম্পানি সিকিউর জায়গায় ইনভেস্ট করে, সঞ্চয়পত্র কিনে বিভিন্ন জায়গায়। কারণ এটার ফান্ডের নিয়ম আছে, এই টাকাটা যেখানে সেখানে ইনভেস্ট করা যাবে না, যেখানে লস হওয়ার চান্স থাকে। এই জন্য হাইলি সিকিউরড জায়গায় প্রত্যেক বছর কোম্পানিতে যদি 20,000 লোক থাকে, 20,000 লোক থেকেই তো কাটে, তাহলে প্রত্যেক মাসে কোম্পানির কিন্তু কোটি কোটি টাকা এরকম ফান্ড হয়। ওই ফান্ডটাকে কোম্পানি সিকিউর জায়গায় ইনভেস্ট করে দেখা যায় 28,28,000-এর সাথে আপনার আরো 5 লক্ষ টাকা এখানে ইন্টারেস্ট অ্যাড হয়ে গেল। তাহলে কত হবে? 28,28,000 80,000 সাথে যদি 5 লক্ষ যোগ হয় 33,000। 33,50,000। তাহলে 20 বছর চাকরি করলে যাওয়ার সময় আপনি 33,50,000 পাবেন, নাকি আপনি আরো বেশি পাবেন? বলেন তো, কারো মাথা ধরতেছে কিনা? এটা আমি বলছি মিনিমাম। আপনার তো প্রথমে চাকরি বেতন ছিল 1 লক্ষ, কিন্তু 20 বছর চাকরি করলে আরো আপনার কি বেশি সারা জীবন 1 পাওয়ার লক্ষ চান্স বেতন আছে থাকবে? স্যার। না স্যার, পরের বছর বেতন হয়ে গেল আপনার 2 লক্ষ। তাহলে পরের বছর প্রতি মাসে আপনার নামে জমা হবে 24,000 টাকা করে, তাই না? জি স্যার। তাহলে এভাবে 20 বছর চাকরি করলে দেখা যাচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডে জমে গেছে 1 কোটি টাকা। তাহলে আপনি যাওয়ার সময় 20 বছর চাকরি করলে 1 কোটি টাকা পাবেন। এটা কিন্তু রিয়েলিটি। তো সরকারি অফিস থেকেও কিন্তু সেম প্রসেস। সরকারি অফিসেও যার বেসিক স্যালারি যত, এটা থেকে একটা অংশ কেটে রাখে। এটা হল প্রভিডেন্ট ফান্ড। কোম্পানিগুলো আরো কি দেয়? গ্র্যাচুইটি ফান্ড দেয়। গ্র্যাচুইটি ফান্ডটা কি? এটা হচ্ছে, এটা হিসাব করা হয় প্রতি মাসের, ওইভাবে না, এটা হচ্ছে ইয়ারলি হিসাব করা হয়। আপনি যদি 1 বছর কোম্পানিতে চাকরি করেন, যাওয়ার সময় এটা আপনার থেকে কাটবে না, এটা ফুললি কোম্পানি দিবে। যাওয়ার সময় আপনাকে 1 মাসের সমান বেতন দিয়ে দিবে। আপনি যেই মাসে যাবেন, আপনি 1 বছর চাকরি করছেন, ডিসেম্বর মাসে চাকরি ছেড়ে দিলেন, ডিসেম্বর মাসে আপনার বেতন ছিল 1,50,000, তাহলে আপনি যাওয়ার সময় 1,50,000 টাকা 1 বছরের 1 মাসের একটা স্যালারি আপনি যাওয়ার সময় পাবেন। এবং আপনি 20 বছর চাকরি করলে প্রতি বছরের একটা করে স্যালারি, 20 বছরের 20 মাসের স্যালারি যোগ হয়ে যা হয় তা পাবেন। এটা হচ্ছে গ্র্যাচুইটি ফান্ড, এটাও পাইতে পারেন। তাহলে আপনি পেনশন প্রভিডেন্ট ফান্ডও পাইলেন, গ্র্যাচুইটি ফান্ডও পাইলেন। আরো কিছু এমপ্লয়ি আরো বেনিফিট থাকতে পারে। এই দুইটা মিনিমাম 2টা ফান্ড আপনার থাকবে। অনেক ভালো ভালো মোস্ট অফ দ্য প্রাইভেট স্টাবলিশড কোম্পানিতে বাংলাদেশে আছে। আপনি যদি স্কয়ার ফার্মাসিউটিক্যালে চাকরি করতে যান, আপনি যদি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে চাকরি করতে যান, আপনি যদি ইনসেপ্টা ফার্মায় চাকরি করেন, হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে অবস্থিত যে কোনো বিদেশি কোম্পানিতে চাকরি করেন, আপনি যদি যে কোনো ব্যাংকে চাকরি করেন, কোনো একটা এনবিএফআই তে চাকরি করেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন, আপনি এই বেনিফিটগুলো চাকরি শেষে পাবেন। যে কোনো সরকারি চাকরিগুলো তো পাবেনই। তাহলে এই যে এইটা কেন বললাম এত কথা, আমাদের একটা বেসিক জিনিস নন স্ট্যাটিউটরি ডিডাকশন। এই যে প্রত্যেক মাসে আপনার বেতন থেকে যে প্রত্যেক মাসে কাটবে, এভাবে এই ধরনের বেনিফিট গুলো যে আপনার বেতন থেকে কোম্পানি কেটে রেখে দিচ্ছে, এটা আপনার জন্যই, আপনার বেতন থেকে কেটে আপনার নামে জমা রাখা হচ্ছে। এটা আপনাকে একসময় একটা বেনিফিট দিবে। আপনি চাকরি শেষ করে অবসর জীবনে আপনি যখন
চাকরি শেষ করবেন আপনার অবসর জীবনটাকে সেভ করার জন্য, হ্যাঁ, আপনাকে সেফটি এনশিওর করার জন্য। আপনি সারা জীবন চাকরি করছেন, অবসরে গেলেন, আপনার কিছু থাকলো না, আপনি তো তখন আপনার জীবন অনেক কষ্টকর হয়ে যাবে তখন কোনো কিছু না পাইলে, তাই না? জি স্যার। স্যার স্যার প্রভিডেন্ট ফান্ডের যে বেসিক স্যালারি থেকে যে পার্সেন্টেজটা কেটে নেবে ওটা কি ডিসক্লোজ করা থাকে কোম্পানি থেকে? হ্যাঁ, ডিসক্লোজ করবে না কেন? এটা তো কনফিডেন্সিয়াল কিছু না, এটা তো কোম্পানির পলিসি। অ্যাজ পার কোম্পানি পলিসি আপনার থেকে কেটে রাখতেছে, এবং কোম্পানি যে এটা যে পলিসিটা করছে এটা কোম্পানি এনবিআর থেকে অ্যাপ্রুভ করে রাখছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে একটা অ্যাপ্রুভাল আনতে হয়। কারণ কোম্পানি প্রত্যেক মাসে যে আপনার জন্য একটা টাকা জমা রাখতেছে এটা তো কোম্পানির জন্য খরচ। ওই টাকাটা কোম্পানি তার খরচে, তার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যখন দেখাবে আপনার জন্য যে খরচটা হচ্ছে, ওইটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ পরে রিটার্ন সাবমিট করলে অ্যালাউ করবে না যদি তার থেকে অ্যাপ্রুভাল না আনেন। এই জন্য এটা এনবিআর থেকে অ্যাপ্রুভাল নিয়েই করা হয়। তাহলে আমাদের অনেক খুঁটিনাটি বিষয় আছে। আমরা যখন আমাদের কেরিয়ার স্টার্ট করব, আমরা চাকরি করতে গেলে আমাদের ওই জিনিসগুলো মাথা রাখতে হবে। আমি যে আপনাদের এখানে জয়েন করতেছি, আমি অন রিটায়ারমেন্ট আমি কিছু পাবো কিনা, এই ধরনের আপনাদের কি কি এমপ্লয়ি বেনিফিটস আছে, তো আমরা যারা জানি তারা এটা জিজ্ঞেস করি আর কি। তা আমাদের স্যার দেশে দেখা যাচ্ছে, আমাদের দেশে কিছু কিছু সিএ ফার্মও এটা আছে। যেমন আমি যেটা বলি, আমি যে সিএ ফার্ম আছি, আমাদের ফার্মে আমরা প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি ফান্ড আছে, গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিট আছে। তা আমাদের এখানে যারা স্টাফ হিসাবে জয়েন করে, আমাদের যেমন অনেক ম্যানেজার আছে আজকে 10 বছর 15 বছর 16 বছর চাকরি করতেছে, তো সে কোম্পানিতে চাকরিগুলো তো এটা পাইতো। তাহলে আমরা তার ক্যারিয়ারটা যাতে হুমকির মুখে না পড়ে, একটা সিএ ফার্মে সে ম্যানেজার হিসেবে চাকরি করছে বলে সে কিছু পাবে না, তাহলে আমাদের জন্য সে 20 বছর 10 বছর খাটলো, তাহলে বাকি জীবনটা তার কিভাবে কাটবে শেষ বয়সে? এই জন্য আমরাও এটা চালু করছি যাতে 10-20 বছর পরে চাকরি হয়ে যাওয়ার সময় সে একটা অ্যামাউন্ট নিতে পারে। কিন্তু এটা আমার জন্য বার্ডেন না, কারণ আমরা তো প্রত্যেক মাসে তার থেকে কেটে আমার অফিস থেকে আমরা একটা ফান্ড ক্রিয়েট করে রাখতেছি। সে যখন যাবে ওই ফান্ড থেকে নিয়ে যাবে। এটা আমার ফার্মের জন্য বা কোম্পানির জন্য কখনো বার্ডেন না, কারণ প্রত্যেক মাসে এটা আমি ক্রিয়েট করে রাখতেছি। হঠাৎ করে একদম চলে যাবে, তাকে 2 কোটি টাকা দিতে হবে, তখন এটা আমার সাডেনলি কোনো বার্ডেনে রাইজ হবে না। ঠিক আছে? স্যার গ্র্যাজুয়েটেড ফান্ড ফান্ড যেটার কথা বলছিলেন ওটা হচ্ছে আপনার যদি সে ডিসেম্বরে রিটায়ার করে তাহলে শুধু কি ডিসেম্বরের টাকাটা পাচ্ছে? এটা 1 বছর চাকরি করলে 1 মাসের সমান একটা টাকা পাবে। এই 5 বছর চাকরি করলে 5 মাসের সমান পাবে। আপনি 2026 সালে চাকরি করছেন, 2027 সালে চাকরি করছেন, 2028 সালে চাকরি করছেন, 2029 সালে চলে যাবেন, তখন আপনি এই 3 বছরের জন্য 27 সালে আপনার প্রত্যেক মাসে যে বেতন ছিল 1 মাসের বেতনের সমান একটা অ্যামাউন্ট। এভাবে 3 বছরের 3টা। বাট এখানে আবার একটু টার্মস কন্ডিশন থাকে। জয়েন করার সময় একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, অ্যাপয়েন্টমেন্টের টার্মস থাকে। আপনি যদি এভাবে গ্র্যাচুইটি বেনিফিট পেতে চান, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স। 5 বছর চাকরি করলেই পাবেন, না হলে পাবেন না, এরকম কন্ডিশন থাকে। প্রভিডেন্ট ফান্ড, আপনার বেতন থেকে যে টাকাটা কেটে রাখা হচ্ছে সেম টাকা কোম্পানি থেকেও আপনার জন্য জমা করে রাখবে। তবে সত্য থাকে যে আপনাকে মিনিমাম 3 বছর চাকরি করতে হবে। আর যদি 3 বছর আগে আপনি চলে যান, তাহলে কি করবেন? আপনার থেকে যে টাকাটা কেটে রাখা হয়েছিল আপনি শুধু ওইটাই পাবেন, কোম্পানি থেকে যেটা দিচ্ছে ওটা আপনি পাবেন না। কারণ কোম্পানি তো আপনাকে 1-1.5 বছর 2 বছর লেগে গিয়েছে আপনাকে শিখাতে। তো কোম্পানি বেনিফিটটা আপনার জন্য করতেছে, কোম্পানিকে তো আপনি বেনিফিট দিবেন। তাহলে আপনি যদি আমার সাথে কোম্পানিতে মিনিমাম 3 বছর চাকরি করেন, তাহলে কোম্পানির কন্ট্রিবিউশন এবং আপনার কন্ট্রিবিউশন 2টা টাকায় যাওয়ার সময় পেয়ে যাবেন। যদি 3 বছরের কমে কাজ করেন তাহলে কি হবে? তাহলে আপনার থেকে যে টাকাটা কেটে রাখা হয়েছিল ওটা তো আপনার পাওনা, ওইটাই শুধু আপনি পাবেন। কোম্পানি থেকে যেটা জমা দেওয়ার কথা ওইটা আপনি পাবেন না। এই ধরনের কন্ডিশন থাকে। ঠিক আছে? তাহলে আমরা কি ওই কনসেপ্ট থেকে বেরোতে পারছি শুধু সরকারি চাকরি করে পেনশন পাওয়া যায়? জি স্যার এখন ক্লিয়ার স্যার। এখন ক্লিয়ার। সো জীবনে চাকরি করলে, প্রাইভেট চাকরি করলে সরকারি চাকরিওয়ালা থেকে আরো বেশি পেনশন পাবেন। হাজার হাজার লাখ লাখ কোম্পানিতে এই ধরনের বেনিফিট গুলো আছে। নাহলে তো জীবনে কেউ প্রাইভেট চাকরি করতো না, বেসরকারি চাকরি করতো না। বড় বড় পজিশন যারা চাকরি করে এরা 5 বছর 10 বছর চাকরি করলে যাওয়ার সময় 1-2 কোটি টাকা পায় এক্সট্রা। আরেক জায়গায় যে 10 বছর চাকরি করে ওখানে আবার 1-1.5 কোটি টাকা যাওয়ার সময় পায়। আচ্ছা, অ্যাডভান্স পেমেন্ট করলে সেটারও অথরাইজেশন লাগে। এরপরে রেকর্ডিং অফ চেঞ্জেস, কোম্পানি যদি মনে করে যে আমি বেতনটা এবার
কার কি চেঞ্জ করতেছি এটা রেকর্ড করে রাখবো। এবং কোম্পানিতে কন্ট্রোলের জন্য কি করা হয়, টাইম শিট রাখা হয়, ক্লকিং ইন এন্ড আউট অ্যারেঞ্জমেন্ট। এই যে লোকজন 8টায় ঢুকলো 12টা লিখে সাইন করলো, এটা বন্ধ করার জন্য কি করতে হবে, এখন কি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স খাতা রাখলে হবে? No, sir. তাহলে এখানে বেটার কন্ট্রোল হিসেবে আমরা কি করব, আমরা কি করি, আমরা সাধারণত আমাদের সিএ ফার্মে কি করি, পাঞ্চ করে ঢুকবে, পাঞ্চ করে বের হবে, অথবা আইডি কার্ড আছে আইডি কার্ডটা পাঞ্চ করে ঢুকবে, অথবা তার ফিঙ্গারিংটা দিয়ে ঢুকবে। অনেক সময় এখন একজনের কার্ড, আপনার আইডি কার্ডটা আপনি আরেকজনকে দিয়ে দিলেন, সে পাঞ্চ করে রেখে দিল, তাহলে আপনার এন্ট্রি এনশিওর হয়ে গেল, তাই না? Yes, sir. তো এখন অনেক সময় কি, এখন কিন্তু ওইভাবে হয় না। এখন আপনার আপনার আই টেস্ট করে আপনাকে ঢুকানো হয়, বের করা হয়, অনেক কোম্পানিতে আছে। আপনি গিয়ে ওইখানে দাঁড়াবেন, আপনার চোখ দিয়ে আপনার হবে, টেস্ট হবে, আপনার এন্ট্রি এক্সিট এনশিওর করবে। এই জন্য ক্লকিং কার্ড ইন আউট আছে, রিভিউ অফ আওয়ার্স ওয়ার্ক, তাহলে আপনি কত ঘন্টা কাজ করলেন, রেকর্ডিং অফ অ্যাডভান্স অফ পে, হলিডে পে অ্যারেঞ্জমেন্ট, আনসারিং কোয়ারিজ, এটা কোম্পানিতে আপনার যদি কোনো কোয়ারিজ থাকে এগুলো এনশিওর করার জন্য, রিভিউ অফ ওয়েজেস এগেইনস্ট বাজেট। তো দিস আর দ্য কন্ট্রোল পয়েন্ট, এগুলা সেট করলে ওয়েজেস এবং স্যালারি ক্যালকুলেশনে উইকনেস গুলা থাকবে না। এগুলো বিভিন্ন কন্ট্রোল সেট করে দিলেন। এরপরে ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ এর টেস্ট অফ কন্ট্রোল। এখন আপনি অডিটর হিসেবে যাবেন কোনো কোম্পানিতে অডিট করার জন্য, আপনাকে যে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রোভাইড করছে, আপনি দেখলেন যে ওইখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে থাকবে না স্যালারি এন্ড ওয়েজেস, নাকি ব্যালেন্স শিটে থাকবে? প্রফিট এন্ড লস লসে থাকবে। ইনকাম ব্যালেন্স শিটে কি থাকতে পারে, চান্স আছে? না স্যার। নিচে থাকতে পারে না, শিওর সবাই? জি স্যার। জি স্যার, ব্যালেন্স তো স্যার এটা তো অ্যাসেট ওয়েজেস তো লায়াবিলিটি এতে আছে, থাকবে। ইকুইটি পার্টটা আসবে, সেখানে তো এক্সপেন্সও আসবে না, ইনকামও আসবে না। আসবে না তো, স্যালারি এন্ড ওয়েজেসটা আবার লায়াবিলিটি বা অ্যাসেট হতে পারে না? সেক্ষেত্রে আসতে পারে। হ্যাঁ, স্যালারিস এন্ড ওয়েজেস যদি Yes, sir, পেয়েবল হতে থাকে, পারে। ডিউ থাকে, সেক্ষেত্রে লায়াবিলিটি হিসেবে আসবে। হ্যাঁ আসতে পারে, ওইটাই বললাম। স্যালারি এন্ড ওয়েজেস এটা পিওর এক্সপেন্স, কিন্তু আপনি স্যালারি কাউকে পেমেন্ট করেন নাই এই মাসে, 3 মাস ধরে পেমেন্ট করতেছেন না, তাহলে এটা আপনার কোম্পানির জন্য কি লায়াবিলিটিস। লায়াবিলিটি। তখন আপনি এটাকে আমরা কি করি, আউটস্ট্যান্ডিং স্যালারি অথবা অ্যাক্রুড স্যালারি হিসেবে আমরা কারেন্ট লায়াবিলিটি দেখাই না? জি স্যার। জি স্যার। তাহলে ওখানেও যাইতে পারে। তো অডিটর হিসাবে আপনাকে, আপনি যখন অডিট করতে যাবেন, আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট দিবে। তো আপনি অডিট করতে গিয়ে, আপনি একজন অডিট টিম মেম্বার, আপনাকে আপনার ম্যানেজার বললো যে এই তুমি এই কোম্পানির স্যালারি ওয়েজেসটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিবা, কারণ কোম্পানি তো এই বছরে 150 কোটি টাকা স্যালারি এন্ড ওয়েজেস পেমেন্ট করছে। যেমন আজকে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমি দেখে আসলাম, 197 কোটি টাকা সারা বছর স্যালারি ওয়েজেস পেমেন্ট করছে, গত বছর ছিল 182 কোটি টাকা। আমি আমার মানে একদম প্র্যাকটিক্যাল কথা বলতেছি, তো আমাদের অডিট টিম মেম্বারকে জিজ্ঞেস করলাম, টিম মেম্বারদেরকে, গত বছর স্যালারি ছিল এই কোম্পানির বা এই ব্যাংকের 182 কোটি টাকা, এটা বছর 197 কোটি টাকা কিভাবে হলো? তখন আমাদের ম্যানেজার বললো যে আচ্ছা আমি এই আমাদের টিম মেম্বার যে কাজ করছে তার সাথে একটু কথা বলি, তাকে একটু জিজ্ঞেস করি, তার কাছে তো অডিট ওয়ার্কিং পেপার আছে, সেটা অডিট করে দেখছে এটা কেন বাড়ছে এবার। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি বলো যে এবছর স্যালারি, এই ব্যাংকের স্যালারি 182 কোটি থেকে 197 কোটি টাকা কিভাবে হলো, বাড়লো কিভাবে, এটা অডিটর হিসাবে তুমি কিভাবে অডিট করছো? তখন সে বললো যে স্যার আমি তাদের এইচআর পলিসি দেখছি, স্যালারির এন্টায়ার পলিসিটা, স্যালারির উপর কন্ট্রোল টেস্ট করছি, প্রপারলি খরচ হলো কিনা, এটা যে স্যালারিটা যে বাড়ছে এটা আসলে জেনুইন বাড়ছে কিনা, স্যালারি কি কম বেশি ভুল টুল পেমেন্ট হয়েছে কিনা, এগুলো আমি কন্ট্রোল টেস্ট করে দেখছি, চেক করছি। তাদের বেটার খুব ভালো কন্ট্রোল আছে, যেহেতু এটা একটা ব্যাংক, এস্টাবলিশড ব্যাংক এবং খুব ভালো একটা নাম করা ব্যাংক, এখানে স্যালারি এদিক সেদিক হওয়ার কোনো স্কোপ নাই, স্যালারির উপর প্রপার কন্ট্রোল আছে। তাই বললাম ওকে ফাইন, তুমি সব কন্ট্রোল চেক করছো, সবকিছু দেখছো, কিন্তু স্যালারি বাড়ার কারণ কি, রিজনটা কি আইডেন্টিফাই করছো? তখন বললো স্যার 2025 সালে তাদের স্যালারি রিস্ট্রাকচার হয়ে অনেকের স্যালারি বেড়ে গেছে, যে লোকটা 1 লাখ টাকা বেতন পেত সে 1,20,000 পায়, এভাবে অনেকের প্রমোশন হয়ে গেছে, প্রমোশন হওয়াতে কেউ যখন, এটা তো একটা ব্যাংক, কেউ যখন এবিপি থেকে বিপি হয়ে গেছে, বিপি থেকে সিনিয়র বিপি হয়ে গেছে, এসবিপি থেকে সে ইবিপি হয়ে গেছে,
ইবিপি থেকে অনেকগুলো ডিএমডি হয়ে গেছে, ডিএমডি থেকে এমডি হয়ে গেছে, আরো অন্য ব্যাংক থেকে কয়েকটা ডিএমডি আসছে, যার কারণে এই বছর এদের স্যালারি বেনিফিটে স্যালারি এমপ্লয়ি কস্টটা অনেক বেড়ে গেছে। এই জন্য 182 কোটি থেকে 197 কোটি টাকা হয়ে গেছে। কয় কোটি টাকা বাড়ছে? স্যার 15 কোটি টাকা। 15 কোটি টাকা। 182 থেকে 197 হলে 15 কোটি টাকা, তাই না? তাহলে 15 কোটি টাকা কি অনেক কম টাকা মনে হয়? না স্যার। তাহলে দেখেন সে কিন্তু প্রপারলি রিজনটা আইডেন্টিফাই করছে। সে প্রথমে কন্ট্রোল টেস্ট করছে। এখন ওইখানে ব্যাংকে দেখা যাচ্ছে 16,000 লোক কাজ করে, সে 16,000 লোকের সবার স্যালারি শিট দেখতে পারবে? সম্ভব চেক করা 12 মাসের? না No, sir. তো সে কি করছে? কন্ট্রোল টেস্ট করছে। সে দেখছে যে ওই যে আমি যদি রান্না করার জন্য ভাত বসাই, এখন আমাকে যদি দেখতে হয় যে ভাতটা কি বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে না কতটুকু হলো, আমি তো সবগুলা ভাত চামচে নিয়ে দেখবো না, নাকি আমি একটা দুইটা নিয়ে দেখবো, চারটা পাঁচটা নিয়ে দেখবো? তো কন্ট্রোল টেস্টও এইভাবে, সে স্যালারি শিট থেকে হয়তো কোনো একটা মাসের ডিসেম্বর মাসের স্যালারি শিট গুলা নিয়ে ওইখান থেকে কয়েকটা স্যালারি শিট সে চেক করছে। তো সে কন্ট্রোল টেস্ট, এখন সে কন্ট্রোল টেস্টটা কিভাবে করছে? আমরা বইয়ের ভাষায় যদি যাই, এটাকে বলে টেস্ট অফ কন্ট্রোল। সে কিন্তু কন্ট্রোল টেস্ট করছে এবং কোন একটা ডিটেইল দেখছে, রিজনটা আইডেন্টিফাই করে আমাকে বলছে। এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমার আজকের এক্সপিরিয়েন্স বললাম। আমি কোন একটা ব্যাংকের মিটিং এ অ্যাটেন্ড করেছিলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইনালাইজেশনের মিটিং এ। তো ওই টিমের সাথে কথা বললাম, টিম আমাকে এক্সপ্লেন করছে যে 182 কোটি থেকে 197 কিভাবে হলো। আমাকে স্যাটিসফাই করা লাগছে, যেহেতু আমি এঙ্গেজমেন্ট ম্যানেজার পার্টনার, আমাকে ওই ব্যাংকের অডিট রিপোর্টটা সাইন করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু এন্ড ফেয়ার কিনা, অ্যাকুরেট কিনা, এটা এনশিওর করে অডিট রিপোর্টটা আমাকেই সাইন করতে হবে। ওই ব্যাংকের চেয়ারম্যান সাইন করবে, এমডি সাইন করবে, ডিরেক্টররা সাইন করবে, আর অডিটর হিসেবে আমি সাইন করব। তো বিফোর সাইনিং দ্য অডিট রিপোর্ট অন অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমাকে অডিটটা প্রপারলি হলো কিনা সেটা কনফার্ম হতে হবে, টিমের সাথে বসে চেক করতে হবে। এখন দেখেন কন্ট্রোলটা টেস্ট কিভাবে করে। চেক দ্যাট ওয়েজেস এন্ড স্যালারি সামারি ইজ অ্যাপ্রুভ ফর পেমেন্ট। সে দেখছে যে প্রত্যেক মাসে যে স্যালারিটা ব্যাংক পেমেন্ট করে এটা প্রপারলি অ্যাপ্রুভড কিনা, নাকি অ্যাকাউন্টেন্ট সাহেব একজন স্যালারি শিট তৈরি করে ব্যাংকে বলতেছে পেমেন্ট করে দাও, তাহলে এটা কি অ্যাপ্রুভাল হলো? না স্যার। না স্যার। না স্যার। তাহলে সে নিশ্চয়ই, আমার ওই টিম মেম্বার নিশ্চয়ই কন্ট্রোল টেস্ট করে দেখছে যে না, প্রত্যেক মাসে এটা একদম স্ট্রং অ্যাপ্রুভাল প্রসেস আছে, সো এখানে আনঅ্যাপ্রুভ কিছু হওয়ার কোনো চান্স নাই। তাহলে একটা কন্ট্রোল টেস্ট হয়ে গেল, সে দেখলো যে না, অ্যাপ্রুভাল প্রসেস ইজ গুড। Confirm that procedures are operating for authorizing changes in rate of pay, overtime and holiday pay. সে এবার চেক করে দেখছে কোন মাসে ওভারটাইম পেমেন্ট করছে অনেক এমপ্লয়ি কি। এখন সে এটার পলিসিটা চেক করছে, দেখছে না ওভারটাইম পেমেন্ট করা যায়, বাট এটা যে ডিপার্টমেন্ট থেকে, যে ডিপার্টমেন্টের লোকজনকে ওভারটাইম পেমেন্ট করে ওই ডিপার্টমেন্টের হেডের সিগনেচার লাগবে, ডিএমডি স্যারের সিগনেচার লাগবে, এমডি স্যারের সিগনেচার লাগবে। এইভাবে অথরাইজ না হলে এটা পেমেন্টটা হবে না, বা কাউকে যদি একটু এক্সট্রা রেটে পেমেন্ট করা ওইটা ওই পলিসি অনুযায়ী অথরাইজেশন লাগবে। সে দেখছে না, একটা টেস্ট করে চেক করে দেখছে লাখ লাখের মধ্যে না, এটা প্রপার অথরাইজেশন আছে, তার মানে সবগুলাই হচ্ছে। এটাও সে টেস্ট করে দেখলো। এবার সে কি করলো? অবটেইন এভিডেন্স দ্যাট স্টাফ অনলি স্টার্ট বিং পেড হোয়েন দে জয়েন দা কোম্পানি। এবং সে চেক করে দেখলো লোকজনকে পেমেন্ট কি তার কোম্পানিতে বা ব্যাংকে জয়েন করার আগে থেকে পেমেন্ট করা স্টার্ট হয়, নাকি যেদিন জয়েন করে ওই জয়েনিং এর পর থেকে পেমেন্ট করে। সে একটা এমপ্লয়ি ফাইল, আমরা অডিটররা কি করে, ব্যাংকে গিয়ে বা যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে এইচআর ডিপার্টমেন্টকে বলে যে আপনি এই কয়জনের একটু পার্সোনাল ফাইল গুলা দেন, তারা কিভাবে জয়েন করছে, তাদের ইন্টারভিউ প্রসেস কি ছিল, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে টার্মস কন্ডিশন কি ছিল, তাদের স্যালারি কত ছিল, ওইসব পেমেন্ট হলো কিনা। সে পার্সোনাল ফাইল নিল, ফাইল নিয়ে একটা লোক কবে জয়েন করছে, কবে কি জয়েন করছে, কিভাবে বেতন পাচ্ছে চেক করে দেখলো। এবার বললো ওকে ফাইন, আমি তো জয়েনিং দেখলাম, এবার একটু সেটেলমেন্ট গুলা দেখবো, রিমুভাল গুলা। আপনার গত মাসে, গত 1 বছরে কতজন লোক আপনার ব্যাংক থেকে চাকরি ছেড়ে চলে গিয়েছে? তখন এইচআর বললো যে আমাদের এখান থেকে 350 লোক চলে গিয়েছে। আচ্ছা, 350 লোকের ফাইল, 350টা ফাইল আমাকে দেন। টিমকে দিল। তখন ওইখান থেকে তার পছন্দ অনুযায়ী সে 5টা ফাইল দেখলো। 5টা ফাইল নিয়ে চেক করে দেখলো যে যারা চাকরি ছেড়ে চলে গেছে তারা কয় তারিখে চলে গেল, যাওয়ার রিজন কি ছিল, তার সেটেলমেন্ট গুলো ঠিকঠাক মতো হলো কিনা, তার সাথে যে পার্সোনাল বেলঙ্গিংস গুলা ছিল ব্যাংকে, এগুলো সে পেমেন্ট রিফান্ড করে গেছে কিনা। এবং সে জুলাইয়ের 31 তারিখ তার লাস্ট অফিস ছিল। এবার আমি জুলাই মাসের স্যালারি শিটে দেখবো তার নাম আছে কিনা, আছে। আগস্ট মাসের স্যালারি শিট আবার চেক করে দেখলাম ওই মাসেও তার নাম আছে। এই ঘটনা কি, সে তো জুলাই মাসে রিজাইন দিয়ে চলে গেছে অ্যাজ পার হিজ পার্সোনাল ফাইল। তাহলে আগস্টের পেমেন্ট হলো কিভাবে? এবার আপনি অডিটর হিসেবে আইডেন্টিফাই করে দেখলেন তার বেতন হচ্ছে 5 লাখ টাকা,
আগস্ট মাসে তার বেতন হয়ে গেছে, সেপ্টেম্বর মাসে চেক করে দেখলেন সেপ্টেম্বর মাসেও তার অ্যাকাউন্টে বেতন চলে গেছে, আর 2 মাসে ব্যাংকের লস কত টাকা? 5 লাখ করে তার বেতন হলে 10 লাখ স্যার। 10 লাখ টাকা, কিন্তু আপনি চেক করে কিচ্ছু পাইলেন না। এরকম 5টা ফাইল যখন চেক করছেন, তাহলে বাকি 350 আপনার চেক করা দরকার আছে না স্যার। না? এটা আপনার স্যাটিসফ্যাকশন। এখন আপনি একটা ফাইল, 5টার মধ্যে একটা ফাইল চেক করে এরকম ঝামেলা পাইছেন, তাহলে আপনি আস্তে আস্তে আপনার স্যাম্পলিং টেস্ট বাড়াবেন। আপনি আরো 2টা ফাইল দেখবেন, আরো 5টা ফাইল দেখবেন, আরো 5টা দেখে আরো 2টা ফাইলে প্রবলেম পাইছেন। এইভাবে স্যাম্পলিং বাড়াতে হয়। আর আপনি চেক করতে হতো যখন পান না, তখন আপনি ধরে নিলেন যে না, এখানে দেয়ার ইজ এ ভেরি গুড কন্ট্রোল ভালো আছে, কন্ট্রোল টেস্ট করে দেখলেন। চেক ক্যালকুলেশন অফ ওয়েজেস এন্ড স্যালারিজ আর বিং চেকড। আপনি দেখবেন যে স্যালারি ওয়েজেস যে প্রত্যেক মাসে পেমেন্ট করতেছে, এটার ক্যালকুলেশনটা প্রপারলি চেক করা হচ্ছে কিনা। ফর ওয়েজেস চেক ক্যালকুলেশন অফ গ্রস পে উইথ। এরপরে আপনি ওয়েজেস এর জন্য যদি কোনো ওয়েজেস পেমেন্ট করা হয়, এখানে যারা ড্রাইভার আছে, বিভিন্ন ক্লিনার আছে, যারা টেম্পোরারি চাকরি করে, তাদেরকে যে মজুরি দেওয়া হয় ওগুলা ঠিকঠাক মতো রেটেড গুলা একদম অথরাইজ করা কিনা, ক্লক কার্ড আছে কিনা, সবকিছু আছে কিনা, যেখানে যে পরিমাণ যে লেভেলের কন্ট্রোল দরকার হয়, ঠিক আছে, এগুলো সব আপনি টেস্ট করে দেখবেন রেলিভেন্ট যা যা আছে। এটাকে বলে টেস্ট অফ কন্ট্রোলস। তাহলে আমাদের ক্যালকুলেশনের কাজ শেষ। এরপর আমরা কি করব? স্যালারি ওয়েজেসটা আমার বুকসে, ব্যাংকের বা কোম্পানির বুকসে আমরা এটা রেকর্ড করব না? রেকর্ড করব। স্যার বুঝি না আপনার কথা। বলতেছি যে আমি ক্যালকুলেশন করলাম, আপনি একটা ব্যাংকে চাকরি করেন, ধরেন আপনি ট্রাস্ট ব্যাংকে জয়েন করছেন, আপনার এই মাসের বেতন দেবে ব্যাংক। আপনার ক্যালকুলেশন, আপনি 2 লাখ টাকা বেতনে জয়েন করছেন, ক্যালকুলেশন করে দেখলো যে আপনাকে 1,70,000 টাকা দেয়া হবে 30,000 টাকা ডিডাকশন করে, ফেয়ার ক্যালকুলেশন। এরপরে আপনাকে ব্যাংক ক্যালকুলেশন করে আপনার নামে যখন পেমেন্টটা করে দিচ্ছে বা এটা আপনার নামে বুক করছে, তখন তাদের অ্যাকাউন্টসে এটা এন্ট্রি দিবে না, জার্নাল দিবে না? জি স্যার। স্যালারি এক্সপেন্স হিসেবে যখন জার্নাল দিবে, কি জার্নাল দিবে? আপনাকে পেমেন্ট করে নাই টাকাটা, বাট রেকর্ড করে বুক করে ফেলবে 30 তারিখে, তাহলে কি জার্নাল দিবে? স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। আরে বাবা, এটা পেমেন্ট করে নাই। হ্যাঁ, পেমেন্ট করে নাই, আরো পরে পেমেন্ট করবে, কিন্তু বুক করবে বুকসে। তাহলে ক্যাশ ব্যাংক কেন আসবে ভাই? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট payable. পেয়েবল স্যার। অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। এই তো যারা অ্যাকাউন্টিং বুঝে পারতেছে। নরমাল চিন্তা করেন না, আপনারা জার্নাল করেন, এই মুখস্থ ভাই খরচ হয়ে গেলে এখনো পেমেন্ট হয়নি, আমি মুখস্থ বিদ্যার মধ্যে রয়ে গেছি, এটা এটা হবে, এটা এটা হবে, হ্যাঁ এটা ডেবিট হবে, এটা কেটে হবে। আমরা তো এবার মুখস্থ করি জার্নাল, তাই না? অ্যাকাউন্ট কিন্তু পেয়েবল। প্র্যাকটিক্যালি চিন্তা করে আমাদেরকে শিখলে আপনি জিন্দেগিতে ভুলবেন না। এটা অনেক ইন্টারেস্টিং অ্যাকাউন্টিং। আমরা তো মুখস্থ বিদ্যার মধ্যে রয়ে গেছি, খরচ হলে ডেবিট, এবং পেমেন্ট হয়ে গেলে এটা, গেলে এটা, আসলে এটা, আসলে এটা হবে, গেলে এটা হবে, সম্পদ আসলে এটা হবে, গেলে এটা হবে, আসলে হবে, গেলে হবে। এই চিন্তা করতে করতে আমাদের মাথা শেষ। কিন্তু আমাদের চিন্তা করতে হবে না ওইভাবে না, আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন। একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি, একটা ব্যাংকের মধ্যে চিন্তা করেন, তারা 30 তারিখে তাদের অ্যাকাউন্টস ক্লোজ করতে হবে, কিন্তু পেমেন্ট করবে পরের মাসের 10 তারিখে। তো 30 তারিখে যদি সে অ্যাকাউন্টস ক্লোজ করে, তাহলে তো 30 তারিখে তাকে স্যালারিটা বুক করে ফেলতে হবে। তো 30 তারিখে বুক করলে তখন তো সে পেমেন্ট করে নাই, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট। স্যালারি তো একটা এক্সপেন্স, কিন্তু এক্সপেন্সটা এখনো পেমেন্ট হয় নাই, পেমেন্ট করতে হবে ভবিষ্যৎ। তার মানে কি কোম্পানির জন্য একটা লায়াবিলিটি, এটা একটা দায়, এটা থেকে গেল। তাহলে কোম্পানি এটাকে স্যালারি পেয়েবল হিসেবে বুক করবে। সরি, কারোর জন্য একটু বিরক্তিকর হয়ে যাবে, তাই না? আমরা তো অনেকে অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করা আছে, বলবে এখন জার্নাল টার্নাল শেখার তো সময় নাই। স্যার আমরা যারা ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ওদের জন্য ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আমি ট্রাই করতেছি আর কি, অনেকে বুঝবে। দেখেন এরপরে আপনি, এটা হচ্ছে রেকর্ডিং, এই যে ওয়েজেস এন্ড স্যালারিটাতে রেকর্ড হচ্ছে। এই যে ডিডাকশনের কথা বলা হচ্ছে, ডিডাকশন নিয়ে তো আমি আলাপ করলাম। এরপরে যখন সাবসিকুয়েন্টলি যখন পেমেন্টটা 10 তারিখে হয়ে গেল, তখন কি জার্নাল হবে? প্রথমে দিলাম স্যালারি এক্সপেন্স ডেবিট, অ্যাক্রুড স্যালারি ক্রেডিট করলাম, অথবা স্যালারি পেয়েবল ক্রেডিট করলাম। 10 তারিখে যখন স্যালারিটা আমার পেমেন্ট হয়ে যাবে প্র্যাকটিক্যালি, তখন জার্নাল কি দিব? তখন কি এটা আমার আর লায়াবিলিটি থাকবে? না স্যার। লায়াবিলিটিটা আমার বুক থেকে রিমুভ করে দিতে হবে না?
জি স্যার তাহলে প্রথম কাজ হচ্ছে ব্যালেন্স শিটে যে আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে স্যালারি এক্সপেন্সটা দেখাচ্ছি আর ব্যালেন্স শিটের লাইবিলিটি পাশে স্যালারি পেয়েবল দেখাচ্ছি। আমার একটা লাইবিলিটি ক্রিয়েট হয়ে আছে, আমি যখন পেমেন্টটা করে দেবো তখন আমার লাইবিলিটিটা থাকবে না, তখন আমার ওই লাইবিলিটিটা তো আগে আমি ক্রেডিট করছিলাম, এখন যদি আমি এই লাইবিলিটিটাকে বই থেকে রিমুভ করে দিতে চাই তাহলে তাকে কি করতে হবে? ডেবিট করতে হবে স্যার ডেবিট করতে হবে। ডেবিট স্যার ডেবিট করতে হবে। তাহলে এটা একবার ক্রেডিট হয়েছে একবার ডেবিট হলে এটা বই থেকে অটোমেটিক্যালি চলে গেল করসপন্ডিং এন্ট্রিতে। এবার ক্রেডিট করব কি? এবার আমার ব্যাংক থেকে টাকা যাবে ক্যাশ বা ক্যাশ থেকে টাকা যাবে, ব্যাংক অথবা ক্যাশকে ক্রেডিট করব, তাই না? জি স্যার জি স্যার তাহলে এই রেকর্ডিংটা ঠিক মতো হলো কিনা এখানে আমাদেরকে এখানে রিস্ক কি কি থাকতে পারে দেখেন। Various elements of pay might not be recorded correctly in the payroll. Payroll মানে স্যালারি শিটের কথা বলা হচ্ছে। এখানে নানান রকম যে পেমেন্টের যে এলিমেন্ট আছে এগুলো কিন্তু রেকর্ড নাও হইতে পারে। এই যে একজন লোকের পেমেন্ট থেকে যে নানান রকম তার বেসিক স্যালারি, তার কনভেন্স অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স এভাবে কোনোটা এলিমেন্ট বাদও পড়তে পারে রেকর্ড করার সময়। অ্যামাউন্টস পেড টু এমপ্লয়ি মাইট নট বি রিফ্লেক্টেড ইন দ্য ক্যাশ বুক। ওই যে আপনি পরের মাসের 10 তারিখে আবার যে পেমেন্ট করে দিলেন, পেমেন্ট করে দেওয়ার সময় আপনি শুধু তাকে পেমেন্ট করছেন কিন্তু জার্নাল দিয়ে আপনি ক্যাশ বুক বা ব্যাংক বুকরে ক্রেডিট করেন নাই, এমনও তো হইতে পারে না? এরপরে পেমেন্ট মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দ্য নমিনাল লেজার। লেজারের মধ্যে এটা রেকর্ড নাও হইতে পারে। তাহলে এই তিনটা যে কোনো একটা ঘটলে আমরা এটাকে রিস্ক বলতেছি। কন্ট্রোল অবজেক্টিভ কি? এই রিস্ক গুলা মিনিমাইজ করাই হচ্ছে আসলে কন্ট্রোল অবজেক্টিভ। হ্যাঁ, আমরা যে রিস্ক গুলোর কথা বলতেছি এই রিস্ক গুলো যদি আমি মিনিমাইজ করতে চাই ওটা হচ্ছে আমার কন্ট্রোল অবজেক্টিভ। এরপরে কন্ট্রোল কি? আমরা এবার এখানে কি কি কন্ট্রোল ইম্পোজ করতে পারি যাতে প্রপার রেকর্ডিং হয়? কি করতে পারি আমরা? পেজেস ফর কম্পাইলেশন অফ প্যারোল। এখানে প্রথমে বলা হচ্ছে রেসপন্সিবিলিটি ফর প্রিপারেশন অফ প্যারোল শুড বি ডেলিগেটেড টু এ সুইটেবল পারসন। কোম্পানিকে বলা হচ্ছে আপনার কোম্পানির প্যারোলটা স্যালারিটা হ্যান্ডেল করবেন একজন সুইটেবল পারসনকে, যে কিনা সব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, এবং অ্যাডিকুয়েট স্টাফ অ্যাপয়েন্ট করবেন তাদেরকে অ্যাসিস্ট করার জন্য। তাহলে এই স্যালারি ক্যালকুলেশন রেকর্ডিং এ কোনো রকম ঝামেলা হবে না। এটা ওয়ান টাইপ অফ কন্ট্রোল পয়েন্ট। ইন অ্যাডিশন আপনি কি করবেন? তাদের ডিউটি গুলা ঠিক করে দিবেন, ডিউটি সেগ্রিগেট করে দিবেন। স্যালারি ওয়েজেস হ্যান্ডেল করার জন্য 5 জন লোক কাজ করে, সবাই যদি একই কাজ করে তাহলে কি আমার ডিউটিটা সেগ্রিগেট করা হলো? না স্যার তাই এটা প্রপারলি সেগ্রিগেট করতে হবে ডিভিশনের মধ্যে। এরপরে দেখেন আমার কি করতে হবে? বেজেস ফর কম্পাইলেশন অফ প্যারোল, ফর এক্সাম্পল ক্লক কার্ড, ওভারটাইম কার্ড, এগ্রিড আওয়ার্স এগুলো থাকতে হবে। মানে আমি একজন লোকের স্যালারি যে ক্যালকুলেশন করব বা কম্পাইল করব মাস শেষে সে কত টাকা পাবে সেটা একটা বেজ লাগবে না? একজন লোক ফ্যাক্টরিতে 30 দিন কাজ করছে এবং তাকে অ্যামাউন্টটা দেওয়া হবে 30 × 8 ঘন্টা। তাহলে সে ডেলি 8 ঘন্টা করে 30 দিন কাজ করছে কিনা এটা ক্যালকুলেশন করার জন্য তো একটা বেজ লাগবে, নাকি আমি মুখস্থ সবাইকে 30 দিনের 8 ঘন্টা করে গুণ করে দিয়ে দিব? না স্যার বেসের উপর ডিপেন্ড করে দেব না। তাহলে আমার একটা বেজ লাগবে যে এটা ক্লক কার্ড থাকবে, ওইখানে আমি দেখবো এরপরে কত ঘন্টা কাজ করছে এগুলো সব ক্যালকুলেশন করে চেক করে দেখে তাহলেই পেমেন্ট করব। তো আপনি যখন কোম্পানিতে গিয়ে এটা চেক করে দেখবেন যে এটা আছে, তাহলে আপনি মনে করবেন তাদের এখানে কন্ট্রোল ভালো আছে নাকি খারাপ? স্যার আপনি এটাকে ভালো। টাইমশিট করতেছেন? বলেন। টাইমশিটটাই বলতেছেন? টাইমশিটটাই, হ্যাঁ টাইমশিটটা এখন তো আর আগের মতো ম্যানুয়াল হয় না, তাই না? এখন মোস্টলি ডিজিটাল হয়, অ্যাক্সেস কন্ট্রোলটাকে এখন ডিজিটালি মেনটেন করা হয়, কন্ট্রোল করা হয়, তাই না? তাহলে ওইটার বেসিসে যখন ক্যালকুলেশন হয় তাহলে আমি ধরে নেব যে দেয়ার ইজ এ বেটার কন্ট্রোল। এরপর অ্যারেঞ্জমেন্ট ফর প্রিপারেশন, চেকিং এন্ড অ্যাপ্রুভাল অফ প্যারোল, প্রসিডিউরস ফর ডিলিং উইথ নন রুটিন ম্যাটার্স, মেইনটেনেন্স অফ সেপারেট এমপ্লয়ি প্রিভিয়াস রেকর্ডস, এগুলা সবকিছু হচ্ছে কি রেকর্ডিংটা কন্ট্রোল করার জন্য পয়েন্ট। এই জিনিসগুলা থাকলে, এই পয়েন্টগুলা থাকলে আপনি ধরে নেবেন যে এই কোম্পানিতে স্যালারি এবং ওয়েজেস প্রপারলি রেকর্ড হয়। এখন আপনি অডিটর হিসাবে আমার অডিটরকে বললাম যে এই যে আজকে ব্যাংকে যাওয়ার মতো এই স্যালারি ওয়েজেস তারা এই যে 192 কোটি টাকা দেখাচ্ছে, 197 কোটি টাকা 182 থেকে,
এটা কি আরো কম বেশি হইতে পারে নাকি? প্রপার ঠিকঠাক মতো রেকর্ড করছে নাকি বেশি রেকর্ড করে রাখছে? 15 কোটি তো বাড়ার কথা না আমার হিসাবে, বা এটা যেভাবে তারা স্যালারি বাড়িয়েছে এটা তো 20 কোটি বাড়ার কথা। তাহলে প্রপার রেকর্ডিং হলো কিনা, এটা প্রপারলি ঠিকঠাক মতো রিকগনাইজ করছে কিনা, এটা তোমরা কন্ট্রোল টেস্ট করছো, এটার উপর তাদের প্রপার কন্ট্রোল আছে তো? তখন আমার টিম বললো যে না, আমরা গত সপ্তাহের সাথে আগের মাসের সাথে আমরা চেক করে দেখছি, ক্লক কার্ড, টাইম শিট এগুলো আমরা ক্রস চেক করে দেখছি, তারা কস্টিং অ্যানালাইসিস করছে, তারা যে অ্যানুয়াল বাজেট করছিল এই বছর স্যালারি কত হবে বাজেটের সাথে আমরা মিলাই দেখছি সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো সে চেক করে বুঝবে যে রেকর্ডিংটা ঠিকঠাক মতো হলো কিনা, সে কন্ট্রোল টেস্ট করে দেখবে। কারণ 12,000 লোকের 12 মাসে তো ইন্ডিভিজুয়ালি এক একজন করে সে ক্যালকুলেশন দেখতে পারবে না ঠিকঠাক মতো রেকর্ড হলো কিনা, পারবে? তাহলে এই পয়েন্টগুলো কনসিডার করে সে না, স্যার। কন্ট্রোল টেস্ট করবে। কন্ট্রোল টেস্ট করে যদি সে স্যাটিসফাইড হয় তাহলে সে অল্প কটা চেক করে বেশি ডেপথে যাবে না। বেশি ডেপথে গেলে ওটাকে টেস্ট অফ ডিটেইল বলে বা সাবস্টেন্টিভ প্রসিডিউর বলে, এটা আমরা পরে চ্যাপ্টারগুলোতে আলাপ করব। আমি লাইন বাই লাইন বললাম না, এগুলো ভেরি বেসিক। আমি যে ডিসকাশন করতেছি ওটার বেসিসে আপনারা একটু গো থ্রু করলে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা ধরাই দিয়ে যাচ্ছি, নাহলে আপনার প্রতি লাইন পড়লে বিরক্ত হয়ে যাবেন। বইতে আছে আপনাদের। আচ্ছা, স্যালারির জন্য তারা কি করবে? এডিশন অফ প্যারোল, মানে গতবারের সাথে এবার স্যালারিতে বাড়লো কেন, টোটালের সাথে এটা সামারি দেখবে, চেক করবে, পোস্টিং গুলো আছে কিনা ঠিকমতো দেখবে, টোটাল নেট পে কিভাবে করে, এগুলো সব স্ক্রুটিনাইজ করে তারা চেক করে দেখবে। দেখে তারা এনশিওর হবে যে এটার উপর প্রপার কন্ট্রোল আছে কিনা। এবার আসতেছে, আমরা প্রথমে কি করি? ক্যালকুলেশন করি, তারপরে রেকর্ড করি, ফাইনালি কি করি? ফাইন্যান্স পেমেন্ট ফাইনালি কি করি আমরা? পেমেন্ট পেমেন্ট করি। দেখছেন? আপনি শুধু দেখতেছেন, বাকিরা কিন্তু দেখতেছে না। মোবাইল টোবাইল কোন রকম পকেটে রেখে আমরা কানে লাগাই শুনতেছি নাকি? দেখেন আপনার শীটটা সবাই, সিনপসিস দেখেন ক্লাসের। জি স্যার, আছে স্যার। স্যার দেখি নেটওয়ার্ক জি, স্যার। প্রবলেম। নেটওয়ার্ক নিয়ে তো মহাবিপদ। নেটওয়ার্ক ফেটওয়ার্কের যে কি হবে, কারেন্টের যে কি হবে। আচ্ছা, এবার আমরা পেমেন্টে কি ধরনের রিস্ক থাকতে পারে দেখেন। রিস্ক এন্ড কন্ট্রোল অবজেক্টিভ পেমেন্টে দেখা যাচ্ছে দ্য কি রিস্ক হিয়ার আর দ্য পিপল হু আর নট এমপ্লয়ি আর পেইড। যে লোকটা এমপ্লয়ি না তাকে ভুল করে পেমেন্ট করে দেয়া হচ্ছে, আবার যে এমপ্লয়ি তাকে পেমেন্ট করা হচ্ছে না, এমনও হয়। Therefore, overriding control objective is that the correct employees are paid. এখানে তাহলে আমাদের পেমেন্টের ক্ষেত্রে রিস্ক কি হইতে পারে, কি বলছি বলেন তো? ইনকারেক্ট পেমেন্ট। জোরে বলতে হবে, পেমেন্টের ক্ষেত্রে রিস্ক কি থাকতে পারে? যে আমাদের এমপ্লয়ি নয় ওর এমপ্লয়ি মানে স্যালারি দেওয়া হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে, আবার যে এমপ্লয়ি তার কাছে নাও যেতে পারে। আচ্ছা, তাহলে রিস্ক হচ্ছে যে যে লোকটা আমার এমপ্লয়ি না, মানে সে আমার চাকরি ছেড়ে চলে গেছে অথবা আমার এখানে জয়েন করা নাই, তার অ্যাকাউন্টে গোস্ট এমপ্লয়ি বলে। আমরা অনেক সময় অডিট করে অনেক কোম্পানিতে ফ্যাক্টরিতে পাই। মালিক মনে করে যে কোন একটা অডিট ফার্মকে আপনার একটু চেক করে দেখেন আমার এখানে যে পরিমাণ স্যালারি ওয়েজেস পেমেন্ট হয়, আমার সন্দেহ লাগতেছে এত লোক আমার এখানে চাকরি করে কিনা, নাকি কিছু ভূতের মতো পেমেন্ট হয়ে যায়, গোস্ট পেমেন্ট। মানে যারা এটার সাথে ইনভলভ তারা কিছু আইডি ক্রিয়েট করে, কিছু এমপ্লয়ি ক্রিয়েট করে, ওগুলা তাদের অ্যাকাউন্টে টাকা নিয়ে যাচ্ছে। এমন অহরহ ঘটনা আমাদের দেশে ঘটে অনেক কোম্পানিতে, যেখানে 30,000-40,000 লোক কাজ করে। যারা এই প্যারোলের সাথে ইনভলভ তারা যদি 100টা লোককে এমপ্লয়ি হিসেবে ক্রিয়েট করে রেখে তাদের অ্যাকাউন্টে পেমেন্ট করে দেয়, অনেক সময় ধরা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য বলা হয় যে রিস্কটা হচ্ছে কি, লোকটা এমপ্লয়ি না হয়েও এখান থেকে পেমেন্ট পাচ্ছে, এই ধরনের রিস্ক থাকতে পারে। তো এই রিস্ক গুলা মাথায় রেখে আমাদেরকে কন্ট্রোল সেট করতে হয়, এবং আপনি অডিটর হিসেবে যখন কন্ট্রোল টেস্ট করবেন আপনাকে কন্ট্রোল টেস্ট করতে হয়। এখানে কন্ট্রোলের জন্য কিছু বেসিক কন্ট্রোলের কথা বলছে, ডিউটি গুলা সেগ্রিগেশন করা, বিভিন্ন লেভেলে অথরাইজেশন এনশিওর করা, কাস্টরি ক্যাশের
একটা ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে শত শত কোটি টাকা ক্যাশে পেমেন্ট করা হয়, তাই ক্যাশের উপর প্রপার মানে কাস্টোডিয়ান ঠিক রাখতে হবে, এটার কাস্টোডি ঠিক রাখতে হবে এবং এটার সেফটি সিকিউরিটি ঠিক রাখতে হবে না ক্যাশ পেমেন্ট হইলে। তাহলে এই কন্ট্রোল পয়েন্টগুলো আপনাকে সেট করতে হবে যাতে পেমেন্টটা উল্টাপাল্টা না হয়ে যায়। এরপরে আপনি কন্ট্রোল টেস্ট করতে যাবেন পেমেন্ট ঠিকঠাক মতো হলো কিনা। আপনি কি করতে পারেন, আপনি পেমেন্ট করার সময় নিজে ফিজিক্যালি চোখে দেখতে পারেন, অবজার্ভ করে দেখতে পারেন। আপনি আগের যে প্যারোলটা দিচ্ছে ওইটার সাথে, ধরেন ওয়েজেস যদি ফ্যাক্টরিতে চিন্তা করে ওয়েজ প্যাকেটের সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন, প্যারোল শিটের সাথে মানুষকে যে টাকাটা দিচ্ছে এটার সাথে আপনি কিছু জিনিস এক্সামাইন করতে পারেন, কিছু আনক্লেম যদি থেকে যায় সেটা দেখতে পারেন। এইভাবে আপনি এই পয়েন্টগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো উইকনেস আছে কিনা, কন্ট্রোল ঠিকঠাক মতো পেমেন্টের উপর আছে কিনা। এটা মোটামুটি ছোট্ট একটা চ্যাপ্টার। এখানে কিছু জিনিস আমরা দেখি, আমরা এতক্ষণ যা পড়াশোনা করে আসলাম এই জিনিসগুলা কোম্পানির জন্য ভালো নাকি খারাপ, ইজ ইট স্ট্রেংথ অর উইকনেস ফর দ্য কোম্পানি। একটা সিনারিওর কথা বলা হয়েছে, দেখেন, এমপ্লয়িজ ইচ হ্যাভ এন ইলেকট্রনিক কার্ড টু সুইপ ইন অর্ডার টু এন্টার এন্ড লিভ দ্য ফ্যাক্টরি প্রেমিসেস। মানে একজন এমপ্লয়ির কাছে কার্ড আছে, সে ফ্যাক্টরিতে ঢোকার সময়, ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় এটা সুইপ করে, এটাকে পাঞ্চ করে তাকে ঢুকতে হয়, বেরোতে হয়। দ্য সুইপ সিস্টেম অটোমেটিক্যালি আপডেট টাইম রেকর্ডস ইন দ্য প্যারোল সিস্টেম। সে ওইখানে সুইপ করলে, কার্ডটা পাঞ্চ করলে অটোমেটিক্যালি সে কয়টায় ঢুকলো এটা প্যারোলে বা স্যালারি শিটে পোস্টিং হয়ে যায়, অটোমেটিক্যালি বের হলে পোস্টিং হয়ে যায়। তাহলে ইজ ইট স্ট্রেংথ অর উইকনেস, এটাই গুড কন্ট্রোল নাকি ব্যাড? গুড Good কন্ট্রোল। control. Good control. স্ট্রেংথ, এরকম কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এইভাবে আপনার একটা সিনারিও দিয়ে বলবে যে স্ট্রেংথ অর উইকনেস, হ্যাঁ এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট, এটা এইভাবে দিতে পারে টেকনিক্যালি। সো এটা স্ট্রেংথ, তাই না? Yes, sir. ওকে, নেক্সট ওয়ান, দেয়ার ইজ নো পার্সোনাল ডিপার্টমেন্ট। মানে কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট নাই, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট নাই কোম্পানিতে। এমপ্লয়িজ আর এঙ্গেজড বাই ডিপার্টমেন্ট হেডস উইথ দ্য ভার্বাল কনসেন্ট অফ এ ডিরেক্টর। ডিপার্টমেন্টের হেড কি করে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড, আমার একজন লোক লাগবে, এই তুমি এসে জয়েন করো, আমি ডিরেক্টর সাহেবের পারমিশন নিয়ে নিছি। তাহলে ইজ ইট স্ট্রেংথ অর উইকনেস? উইকনেস। Weakness. উইকনেস, weakness. বিকজ আমি কি করব, আমি 10-20টা সিভি কালেকশন করব, তাদের থেকে ইন্টারভিউ নিব, তাদের রিটেন নেব, ভাইবা নিব, তাদের স্ক্রিনিং করব, সে আমার পজিশনের জন্য ফিট কিনা সব চেক করব, প্রপার টেস্ট করব, ফাইনালি তার মেডিকেল টেস্ট করব, সে ফিজিক্যালি ফিট কিনা এখানে চাকরি করার জন্য, 2 দিন পর অসুস্থ হয়ে যাবে, কত কিছু করবে, সবকিছু টেস্ট করে সে কোয়ালিফাই করলে তাকে নিব। তাহলে আমরা মনে করতাম স্ট্রেংথ। কিন্তু না, এমপ্লয়িজ আর এঙ্গেজ বাই ডিপার্টমেন্ট হেড উইথ দ্য ভার্বাল কনসেন্ট অফ ডিরেক্টর, মানে তাদের কোনো পলিসি নেই, ডিপার্টমেন্টই নেই, তাহলে এটাকে আমরা কি বলতেছি? উইকনেস। উইকনেস। ক্লিয়ার? ওকে। অন লিভিং এমপ্লয়িজ আর রিকোয়ার্ড টু রিটার্ন দেয়ার সুইপ কার্ড। মানে অফিস থেকে চাকরি ছেড়ে দেওয়ার সময় নিয়ম হচ্ছে আপনি আপনার কার্ডটা ফেরত দিয়ে আসবেন। এটা কি ভালো না খারাপ, স্ট্রেংথ নাকি উইকনেস? Strength. আর আপনার এটা নিয়ম নাই, কার্ডটা আপনি বাসায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনি পরের দিন থেকে একজনকে পাঠিয়ে দিলেন, তুমি এটা যে ডেইলি সুইপ করে পাঞ্চ করে চলে আসবা, তাহলে অটোমেটিক্যালি টাকা এসে হবে, তখন ওটা কি হতো? Weakness. উইকনেস। আচ্ছা, the payroll has a variance function which reports item within the payroll falling outside an expected conventions which must be resolved by an authorized member of staff before payroll can be finalized. Finalize হওয়ার আগে এটা properly authorized হওয়া লাগবে। The ability to resolve the report is controlled by a secret password. এটা সিক্রেট পাসওয়ার্ড দিয়ে কন্ট্রোল করা হয়। তাহলে is it strength or weakness? Strength. আমরা ওই একটা ওয়ার্ড দিয়ে বা এখানে সিক্রেট পাসওয়ার্ডের কথা বলা আছে, এটা দিয়ে বুঝে যাবো এটা যে একটা স্ট্রেংথ। তাহলে এটা আমরা পারলাম, তার মানে আমাদের এখানে বেসিক ক্লিয়ার হয়ে গেল। এখন আসেন একটা স্যাম্পল, আরো কিছু আমরা স্যাম্পল কোয়েশ্চেন এখানে প্র্যাকটিস করে দেখি। যে the following system of time records exist at Shepherd Limited. Staff members are required to fill in a manual timesheet as they arrive. মানে ম্যানুয়াল খাতায় যখন আসে তারা লিখে, stating the time of arrival and as they leave. মানে কখন সে আসে কখন যায় ওইটা তারা ম্যানুয়াল টাইমশিটে লিখে। Stating the time of departure. Staff members are then paid an hourly rate on the basis of this record. তাহলে ম্যানুয়াল টাইমশিটে সে লেখে কখন আসে কখন যায়,
এটার বেশি তাকে পেমেন্ট করা হয়। তাহলে হুইচ টু অফ দ্য ফলোইং আউটকামস কুড অ্যারাইজ ফ্রম দিস সিস্টেম, এই ধরনের সিস্টেম থাকলে নিচের কোন দুইটা ঘটনা ঘটতে পারে? স্যার বি হতে পারে, বি। এটা যেহেতু আপনি টাইমশিটে রেকর্ড করতেছেন, টাইমশিটটা যদি স্ট্রংলি ম্যানেজ করা হয় তাহলে কিন্তু এদিক সেদিক করার সুযোগ নাই, থাকবে। না স্যার। ধরেন একটা টাইমশিট আছে, 9টা বাজে আপনি ঢুকবেন, 9টা থেকে 9টা 10-এর মধ্যে, 9টা 10-এর পরে খাতাটা চলে গেল এমডি সাহেবের রুমে, এইচআর হেডের রুমে, আবার বিকেল 5টার পরে যখন ছুটি স্টার্ট হবে তখন আবার খাতাটা আনলো, তখন কি যে কেউ চাইলে লিখতে পারবে আগে পরে? না স্যার। তাহলে ওটা তো আমাকে ওইরকম স্ট্রং কন্ট্রোল কথা বলা হয় নাই, তাহলে এখানে উইকনেসও থাকতে পারে, এখানে স্ট্রেংথও থাকতে পারে, তাহলে কোন দুটা হইতে পারে? So 1 or 2. B, বি হবে স্যার, এমপ্লয়ি পে মেবি। B, বি C. এবং সি। এমপ্লয়ি মে বি পেইড ফর ওয়ার্ক দে হ্যাভ নট ডান। ডান। যে একসাথে দুইটাই লিখে দিতে পারে, সে কম কাজ করেও কিন্তু তার পেমেন্ট হয়ে যেতে পারে, তাই না? জি স্যার। আর যদি ঠিকঠাক মতো লিখে, এখানে তো ঠিক মতো লিখছে বা ঠিক মতো লিখে নাই এমন কোনো ক্লু দেয় নাই, দিচ্ছে আপনাকে। না স্যার। তাহলে ওইটাই হতে পারে, এমপ্লয়ি যতটুকু কাজ করছে অতটুকু পেমেন্ট হইতে পারে যদি এটা ওইভাবে প্রপার কন্ট্রোল করা হয়। আচ্ছা, এবার রেকর্ডিং রিলেটেড একটা কোয়েশ্চেন, এখানে একটা সিনারিও, এক্সাম কোয়েশ্চেন কিন্তু এই টাইপের হবে। পার্সোনাল এন্ড ওয়েজেস রেকর্ডস এট সাইমন স্টোন ব্রাদার্স লিমিটেড আর মেইনটেইনড বাই স্যাম। স্যাম নামে একজন ক্লার্ক আছে, একজন অ্যাকাউন্টেন্ট আছে বা ভদ্রলোক আছে, উনি সবকিছু রেকর্ড মেইনটেইন করেন এই কোম্পানিতে। দ্য ওয়েজেস ক্লার্ক, উনি মজুরি আর কি, মজুরিটা উনি দেখেন ওয়েজেসটা অন এ পার্সোনাল কম্পিউটার। সেম ক্যালকুলেটস দ্য আওয়ার্স ওয়ার্ক বাই ইচ এমপ্লয়ি অন এ উইকলি বেসিস। কি করে? উইকলি বেসিসে এমপ্লয়ীদের কত ঘন্টা কাজ করছে সেটা হিসেব করে, বেসড অন দ্যাট এমপ্লয়িজ ক্লক কার্ড এন্ড এন্টার্স দেম অন দ্য কম্পিউটার। ক্লক কার্ডটা চেক করে সে কম্পিউটারে সেটা এন্ট্রি করে। The payroll program using data from personal records in respect of these wage rates and deductions produces the weekly payroll and a pay slip for each employee. Sam prepares a check requisition for the total net pay for the week. এগুলা ক্যালকুলেশন করে কম্পিউটারে এন্ট্রি দিয়ে এবং চেকও সে তৈরি করে, তাকে সে চেকের মাধ্যমে পেমেন্ট করবে, which is sent to the company accountant together with a copy of the payroll. The accountant draws up the check and made payable to the cash and has it countersigned by a director. The wages clerk takes the check to the bank and use the cash to prepare the wages packet. সে সবকিছু তৈরি করে চেকটা ডাইরেক্টরের কাউন্টার সাইন নিয়ে, একজনের সাইন নিয়ে চেকটা ওই সেম তার কাছে আবার নিয়ে আসে সেই নিজেই ব্যাংকে যায়, টাকাটা উঠায় একটা প্যাকেটে নিয়ে তারপরে পেমেন্ট করার জন্য দেয়। এটা কি গুড কন্ট্রোল নাকি ব্যাড কন্ট্রোল? ব্যাড Bad কন্ট্রোল। control. কেন ব্যাড কন্ট্রোল বলেন তো, কেন? সবকিছু করতে যাচ্ছে। সেম পারসন ডুইং এভরিথিং। তাহলে এখানে যে আমরা যে বলছিলাম সেগ্রিগেশন অফ ডিউটিস, ডিউটিটা সেগ্রিগেট করা আছে না স্যার। No, sir. নাই, একজন লোকই সব করতেছে। এবার আমরা কি দেখি সম্ভাব্য কি আছে? which two of the following are weakness? এখানে কি উইকনেস আছে? Sam records the salaries and organizes the pay packets. There is no authorization of the payroll. The wages check is countersigned by a director. The payroll and time recording system are separate. There is কোন no দুটো এখানে উইকনেস চারটার মধ্যে? B or A. A, B. 1 নাম্বার স্যার। A, B. এই তো পারছেন। এবার পেমেন্টে আসেন। Which two of the following control activities will reduce the risk of employees who have left being made up a pay packet which is collected by the lever or an accomplice? এটা বলতেছে যে ফলোইং কন্ট্রোল অ্যাক্টিভিটি যেটা রিস্কটা এমপ্লয়ি রিস্কটা রিডিউস করবে, যে কিনা ছাইরা চলে গেছে। কোন দুটা হবে এখানে? Authorization of payroll. মানে কোন কন্ট্রোল অ্যাক্টিভিটিসটা আপনি এখানে সেট করবেন? C. সি এন্ড ডি। C or A.
ANC. Check that each employee only collect one packet. আপনাকে চেক করতে হবে একজন যাতে শুধু একটা পাচ্ছে, আর আপনি অথরাইজেশনটা করলেই হবে। অথরাইজেশনটা তো বিভিন্ন লেভেলে চেক হয়ে আসবে। সো অথরাইজেশন প্রসেস চালু করলে এটা চাইলেও কেউ ডাবল নিতে পারবে না। থ্যাংক ইউ। আমাদের প্যারোল শেষ। আমরা আরেকটা চ্যাপ্টার করব, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা হচ্ছে ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট এটা ছোট্ট একটা চ্যাপ্টার। সো আমি এখন 8:26 আর ছোট্ট একটা ব্রেক দেবো, আমরা নামাজ পড়ে এশার নামাজ। ওটা খুব ছোট্ট চ্যাপ্টার, অল্পের মধ্যে আপনাদের কনসেপ্ট খুবই ক্লিয়ার হয়ে যাবে, বিরক্ত হবেন না। সো সিআর আছে তো আমাদের, না? Yes, sir. সিআর আছেন কেউ নাকি সিআরই অ্যাবসেন্ট? না স্যার, কি রাবেয়া আপু মনে হয় আসছিল সম্ভব। শুনেন, এটা কিন্তু একটা ঝামেলা আছে, আপনাদের ক্লাস শেষে কিন্তু অ্যাটেন্ডেন্স আবার কাউন্ট হবে। আপাতত পরীক্ষা নেওয়ার জন্য টেম্পোরারি অ্যাটেন্ডেন্স যেটা দিচ্ছে, দ্যাট ইজ নট ইউর ফাইনাল অ্যাটেন্ডেন্স। এটা নিয়ে পরে কান্নাকাটি করেন না অ্যাটেন্ডেন্স কমে গেলে। এটা আপনাদের গ্রুপে একটু বলে দিবেন। আগে ফর্ম ফিল আপের জন্য একটা টেম্পোরারি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়, আপনি এন্টায়ার ক্লাস শেষ করলে কাউন্ট করে একটা ফাইনাল অ্যাটেন্ডেন্স দিবে। সো খুশি হয়ে যারা টেম্পোরারি অ্যাটেন্ডেন্স নিয়ে চলে গেছেন, তাদের অনেক দূর দূরান্তে থাকেন, পরে আইসিবিতে আইসা সকাল বিকেল আইসা মাপ চাওয়া লাগবে, অনেক পারমিশন নিয়ে ঘোরা লাগবে, হয়তো ক্লাসটা আবার করা লাগবে। সো বি তো কেয়ারফুল। যারা সার্টিফিকেট পাইছে, সার্টিফিকেট পাইছে, এটা টেম্পোরারি এখন এক্সাম দেওয়ার জন্য দিচ্ছি। আপনার পুরো ক্লাস শেষ হওয়ার পরে আবার সার্টিফিকেট পাবেন ফাইনালি। ঠিক আছে? এই সার্টিফিকেটটা তো এবার আপনাকে এক্সাম দেওয়ার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য দিছে, তাই না? কারণ ওইখানে এটা আপনাদের আপলোড করা লাগছে না? জি স্যার। জি, এটা এক্সাম পারপাসে। তাহলে তো ক্লাস ওখানে শেষ করে দেওয়া লাগতো। সো আপনারা এই যে এখন ব্রেক দিচ্ছি আমি, এখন 8:27, আমরা 8:45 স্টার্ট করবো, 15 মিনিট পরে। একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজটা দিয়ে দেন। আর পরের চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং, ছোট্ট একটা চ্যাপ্টার, বেশিক্ষণ লাগবে না, 40-45 মিনিট লাগবে পরের চ্যাপ্টারটা। 40-45 মিনিটে ইন্টারনাল অডিট কি, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। ইন্টারনাল অডিটটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা তো অডিটর হবেন ভবিষ্যতে। সো এই চ্যাপ্টার থেকে আমি এখন থেকে এই চ্যাপ্টারগুলো ইন্টারেস্টিং। এই যে কয়টা কন্ট্রোল নিয়েছিল, কন্ট্রোলের চ্যাপ্টারগুলো কিছুটা বোরিং ছিল, সেল সিস্টেম, পারচেস সিস্টেম, ইন্টারনাল কন্ট্রোল। ফ্রম নাও অনওয়ার্ড আপনারা ইন্টারেস্ট পাবেন, মানে প্র্যাকটিক্যালি অনেক বেশি রিলেট করতে পারবেন পরের 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 সবগুলা সাবজেক্ট, এই চ্যাপ্টার। সো আপনাদের দায়িত্ব হচ্ছে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে দিবেন যে এখন 8:28, 8:45 আমরা স্টার্ট করবো। আবার 8:45 সবাইকে জয়েন করতে পারেন। ছোট ছোট চ্যাপ্টার, কুইকলি শেষ হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর বলে দিবেন যে ফাইনাল অ্যাটেন্ডেন্সের আবার কাউন্টিং এর ইস্যু আছে। তো সবকিছু মাথায় রেখে আবার সবাই ক্লাসে আসবে। থ্যাংক ইউ। 8:45 স্টার্ট করবো আমি পরের চ্যাপ্টার ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার।